মারো না সেনাপতি, মারো না সেনাপতি, মারো না, আবার করবো না সেনাপতি, সেনাপতি মারো না সেনাপতি, আবার করবো না, মারো না সেনাপতি, আবার করবো না সেনাপতি, মারো না সেনাপতি, মারো না সেনাপতি, মারো না সেনাপতি, সেনাপতি মারো না সেনাপতি, সেনাপতি। চাঁদের কুঠি, এটা আমার মৃত স্ত্রীর প্রাকৃতিক স্থান। যে প্রবেশ করবে মরবে। জানানো চাই সেনাপতি, বড় কন্যার চিঠি এসেছে। বাবা, আমি তোমাকে খুব মিস করছিলাম। আমি আগামী সপ্তাহে ফিরে আসছি। আমার মেয়ে, আমার মেয়ে আগামী সপ্তাহে ফিরে আসছে। তাড়াতাড়ি আমার সেই রাতের মণিকে চাঁদের কুঠিতে পাঠাও। সেনাপতি, আপনি বললেন না রাতের মণিটি দ্বিতীয় স্ত্রীর কাছে দেবেন? তারা শুধুমাত্র একটি প্রতীক। প্রিয়াঙ্কা যদি না চাইতো তাহলে সে এখানে আসতে পারত। দেখে মনে হয় বড় কন্যা বিদেশে বেশ বছর অসুস্থ থাকলেও সেনাপতির হৃদয়ে তার মর্যাদা এখনও অপরিবর্তিত। আমি যে তার বাবা, তাকে ভালোভাবে লেখা পারিনি। আমার আদেশ দিন, সেন পরিবারের দ্বিতীয় বাড়িতে প্রিয়াঙ্কার জন্য একটি বিশাল স্বাগত পার্টি করব। তার ক্ষতিপূরণ করব এবং পুরো দক্ষিণ নগরকে দেখিয়ে দেব রবীন্দ্রনাথ সেনের মোহনা কতটা চমৎকার। হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী, দক্ষিণ নগরে একমাত্র একটি শীর্ষস্থানীয় লালমণি আছে। আপনি এখানে আসলেই সেনাপতির নির্দেশ দিয়ে শীর্ষস্থানীয় ডিজাইনারকে এটা আপনার জন্য আংটিতে পরিণত করান। আমি এতক্ষণে সেনাপতিকে কোনো মহিলার প্রতি এত আগ্রহী দেখিনি। তোমার কথা বলার দক্ষতা বেশ, কারণ আমি সেনাপতির সবচেয়ে প্রিয়। এমনকি যদি শর্মিষ্ঠা দাস আকাশের চাঁদ চাই, সেনাপতি তাকেও নামিয়ে দেবেন। নিশ্চয়ই। রাতের মণি, এবং এইসব জিনিস, এগুলো কার জন্য? কার জন্য আর হবে? পুরো সেনাপতির বাড়িতে শুধুমাত্র আপনি একজন স্ত্রী, নিশ্চয়ই আপনার জন্য। না, যেহেতু এটা আমার জন্য, তাহলে কেন সরাসরি আমার কক্ষে পাঠানো হয়নি? নিশ্চয়ই সেনাপতি নিজেই দেবার চেয়েছেন। তাহলে বোধহয় কারণ সেনাপতির বাড়িতে শুধুমাত্র আমি একজন স্ত্রী, এবং শুধুমাত্র আমি এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। কোনো মহিলা যদি সেনাপতিকে প্রলোভন করার চেষ্টা করে, দেখুন তার মুখ কেটে দেব। মার কক্ষ এখনো আগের মতোই। মার মৃত্যুর পর বাবা নিষিদ্ধ করলেন আমাদের বাইরে অন্য কেউ এখানে প্রবেশ করতে। মার শান্তি ব্যাহত না হোক। বিদেশে 8 বছর অসুস্থ থেকে আমি অবশেষে ফিরে এসেছি। বাবা সেনাপতি হিসেবে কেমন আছেন জানি না, কিন্তু তিনি ভাবতে পারবেন না আমি আগে ফিরে এসেছি। মা, প্রিয়াঙ্কা ফিরে এলো। বড়ও হয়েছি। কেমন লাগলো? বাইরে 8 বছরে আমি আপনার ও বাবার মুখ কলঙ্ক করিনি। আমার সবচেয়ে মূল্যবান প্রিয়তমের জন্য। আমি শুধু মাথা থেকেই বলেছিলাম রাতের মণি চাইতে চাই। এটা ভেবেছিলাম না বাবা এতে সেটা নিয়ে এসেছেন। তারা কে? এটা সেন বাড়ির নিষিদ্ধ অঞ্চল। সেনাপতি নিষিদ্ধ করেছেন।
তিনি নিজেই ছাড়া বড় কন্যার বাইরে কেউ প্রবেশ করতে পারবে না। এই লোকটা কি সে সেনাপতিকে প্রলোভন করতে চাচ্ছে? আমার সামনে সেনাপতিকে প্রলোভন করছো? দেখি তোমার জীবন বেশি লম্বা হয়ে গেছে। দ্বিতীয় স্ত্রী, আপনি তাকে একবার ভালো করে শিক্ষা দিন। এইরকম লজ্জাহীন মহিলার তাকে বাইরে ফেলে দেওয়া উচিত। কত সাহসে ভিতরে ঢুকলো এবং সেনাপতিকে প্রলোভন করতে চাচ্ছে। তাহলে তোমাকে কষ্টে কষ্টে শিক্ষা দেব। দ্বিতীয় স্ত্রী, এই মহিলাটি আপনার মতোই দেখায়। তার সামান্যতা আমার মতো চেহারা দিয়ে সেনাপতিকে প্রলোভন করবে? তোমরা কারা? এখানে প্রবেশ নিষিদ্ধ। তাড়াতাড়ি চলে যাও। তোমার কি সাহস আমাকে আদেশ দেওয়ার? কত সাহসে নিষিদ্ধ অঞ্চলে ঢুকলো? সেনাপতি আসলে তোমাকে প্রথমেই এই চাঁদের কুঠিতে ঢুকে এলা একটি গুলিতে শনাক্ত করবে। তুমি জানো কে? এভাবে করবে? সেনাপতি জানলে তাকে তুমি বাঁচিয়ে রাখবে না। তুই জানো আমি সেনাপতির সবচেয়ে প্রিয়। আমার সাথে কথা বলতে সাহস? এটাই বাবা লিখেছিলেন, মায়ের মতো দ্বিতীয় স্ত্রী। যদি বিশ্বাস না করেন তাহলে সেনাপতিকে জিজ্ঞাসা করুন, তখন দেখুন আপনারা আর কি সাহস করবেন এত অহংকারী। দ্বিতীয় স্ত্রী, এই মহিলাটি আপনাকে প্রতারণা করছে, তার মতোই পালানো। আপনি তার মিথ্যা কথা বিশ্বাস করবেন না। এখনো বড় বড় কথা বলছো? কিছুটা আমার মতো দেখায় বলেই সেনাপতিকে প্রলোভন করতে চায় এবং সেনাপতির হৃদয়ের স্থানও চায়। স্বপ্ন দেখো। তুই পুরুষ চাই নাকি? তাহলে তোমার মতো করে দেব। কেউ আসো। তুই পুরুষ পছন্দ করো নাকি? তাহলে তোমাকে রাস্তায় পাঠিয়ে দেব। হাজারের শরীরে মোহন, লাখের চাঁদা ভরবে। তোমাকে ভরপুর মজা দেব। তার পোশাক খুলে ফেলো, বাইরে ফেলো। থামো। কে সাহস করে? কাকে ভয় দেখাচ্ছ? আসো কুশলী। আসো কুশলী, দাদা তোমাকে ভালোবাসে। নট! আমার বাবা সেনাপতি, আমি সেনাপতির বড় কন্যা। দেখুন কে সাহস করে। কি বললে? তুমি সেনাপতির বড় কন্যা? সম্ভব নয়। দ্বিতীয় স্ত্রী, আমি শুনেছি বড় কন্যা একটা সপ্তাহ পরে ফিরবে। এই মহিলাটি স্পষ্টই মিথ্যা বলছে। তুই একজন নির্লজ্জ চুদি। তুই চাঁদের কুঠিতে ঝুঁকে পড়লে এছাড়া সেনাপতির বড় কন্যা ভান করছো? তোর বিশাল সাহস। দ্বিতীয় স্ত্রী, আপনি তাকে মাফ করবেন না, না হলে তার মতো লোক একদম ঝগড়ালু হয়ে যাবে, কিছু বুঝবে না। কেউ আসো, তাকে ধরে রাখ। আজ তোমাকে দেখিয়ে দেব কিভাবে তোমাকে শিক্ষা দেওয়া হয়। আমি সেনাপতির একমাত্র কন্যা। যদি তোমরা আমাকে আঘাত করো তাহলে আমার বাবা ফিরে আসার জন্য প্রত্যাশা করো। তিনি তোমাদের কি ক্ষমা করবেন না। চুদি,
তুই এখনো মিথ্যা বলছো। যদি বাবা জানে তুই এভাবে আমাকে অপমান করছো, তিনি তোমাকে নিহত করবেন। আমাকে হত্যা করবে? তোমাকে একদম সতর্কতা দিচ্ছি, নিজের ভবিষ্যতের কথা ভাবো। মালতী, হ্যাঁ, সুতো সুই নিয়ে এলে চুদির মুখ পুড়িয়ে দেব। হ্যাঁ। দিদি, তুই এই চুদি দ্বিতীয় স্ত্রীকে তাকিয়ে দেখছো? তোর মৃত্যু মানচিত্র। তার মুখ সেলাই করে দাও। যেহেতু তার মুখ এত শক্ত, তাহলে দেখি তোর শোক শক্ত নাকি আমার সুই শক্ত। আমাকে ছেড়ে দ্বিতীয় স্ত্রী এটাই নয় কি সেনাপতি আপনাকে দেবার জন্য তৈরি করেছিলেন সেই অমূল্য চাঁদের মণি? এই বাজে কি সে সত্যিই সেনাপতিকে প্রদর্শন করতে চাচ্ছে? না, এটা আমার বাবা দিয়েছেন, কেউ এটা হাতে পাবেন না। দাও, এটা আমার বাবা দিয়েছেন, আমাকে ফিরিয়ে দাও। আমার সবচেয়ে মূল্যবান প্রিয়তম কি? তুই বাজে, তুই সেনাপতিকে প্রলোভন করতে সাহস করলি এবং শর্মিষ্ঠা দাসের জিনিস চাইলি, মরতে চাইলি। বাজে, তুই কেবল এই বিশালে আমার সাথে কিছুটা মিল। সেনাপতিকে প্রলোভন করতে চাচ্ছে। আজ আমি তোমার মুখটা ধ্বংস করে দেব, তারপর দেব কিভাবে পুরুষদের প্রলোভন করবি। আমাকে ছেড়ে ছেড়ে মুতু না। এই নেকলেসটা প্রিয়াঙ্কা এটা পছন্দ করবেন। হায়, প্রিয়াঙ্কা বিদেশে বহু বছর অসুস্থ ছিল। আমি যেহেতু তার বাবা, মিস করেছি তার বড় হওয়ার বেশিরভাগ সময়। যখন সে ফিরে আসবে, আমি তাকে ভালোভাবে ক্ষতিপূরণ দেব। সেনাপতি মহাশয়, ভালো নয়, কেউ চাঁদের কুটিতে ঢুকে গেছে। কি? তাড়াতাড়ি ফিরে যাও, তাড়াতাড়ি ফিরে যাও, তাড়াতাড়ি ফিরে যাও। আমি দেখতে চাই কে এই ব্যাপারে কাবেরীর কক্ষে ঢুকলো। তোমার মাথায় রাখো, আজ তুমি আমার সাথে যা করেছো। যখন বাবা জানবেন, তিনি তোমাকে ছাড়বেন না। কিছু শব্দও বলতে পারো,
দেখে মনে হচ্ছে আগের শিক্ষাটা কম ছিল। কমচি এখানতি। এখানে সেনাপতির বাড়িতে চাঁদের কুঠিতে ঢুকলো, এমনকি সেনাপতির বড় কন্যা ভান করলো। এর শাস্ত্র কি? নিশ্চয়ই দুটো পা ভেঙে দেব, এটাই শাস্ত্র। আমাকে ছেড়ে 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 আমাকে ছেড়ে ছেড়ে আমাকে ছেড়ে আমাকে ছেড়ে ছেড়ে এই গলদানি কেন সেনাপতির সাথে একই? কিসে সত্যি? ওহো মহোদয়া, কেউ সে দ্বারা বিভ্রান্ত হবেন না। এই জিনিসটা, এটা সে নকল করেছে, সেনাপতিকে প্রলুব্ধ করতেছে। দেখে মনে হয় সে সত্যিই সেনাপতিকে প্রলুব্ধ করতে চায়। দেখুন, আজ আমি তাকে এখানে শেষ করব। এটা মা রেখে গেছেন। আমার গলদানি ফিরিয়ে দাও, আমার দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। গলদানি চান? তাহলে তোমার সত্যনিষ্ঠা দেখি। জুতা খুলো, ওদের দিয়ে এসো। তাহলে এটা ফিরিয়ে দেব। এটা মা ও তোমার বাবার প্রেমের সাক্ষী। মা, এটা তোমাকে দিচ্ছে। এরপরে এটা মারা প্রতিনিধিত্ব করবে, তোমার সাথে থাকবে, তোমাকে রক্ষা করবে। প্রিয়, শান্ত হও। আমি আমাদের মেয়েকে ভালোভাবে লালন করব। কাবেরী, মা, মা আমাকে ছেড়ে যান না। প্রিয়াঙ্কা তোমার ছাড়া থাকতে পারে না। ঠিক আছে। আমাকে গলদানি ফিরিয়ে নিতে হবে। কেউকে মারা রেখা জিনিসটা আঘাত করতে দেব না। মহোদয়া, দেখুন, সে একটা কুকুরের মতো। এখন গলদানি ফিরিয়ে দেবেন? আমি ভেবে দেখলাম এখন আর ফিরিয়ে দেব না। এভাবে করি, এখানে 1 ঘন্টা কুহন করো, প্রতিশ্রুতি। তখন গলদানিটা আমি তোমার হাতে দেব। কি করছো? ছেড়ে দাও। হ্যাঁ, বুঝেছে। দেব, দেব, কিন্তু তোমাকে চেপে চেপে এলে পাবে। আসো তাড়াতাড়ি, আসো। নাও,
আসো আসো আসো, এদিকে আসো আসো। না, মতো না। মা, মা, তুমি গলদানিটা ভেঙে দিয়েছো। সেনাপতি ফিরে আসলে তাকে তোমাকে কুচক্রে করে ফেলবে। সেনাপতির নামে ভয় দেখানো বন্ধ করো। আমি সেনাপতির জন্য তোমাকে শেষ করলাম। সেনাপতি কিভাবে আমাকে আঘাত করবে? তুমি জানো, এটা আমার বাবা ও মার প্রেমের সাক্ষী। কুঠার, মৃত্যুর কপালে বসে তুই বকবক করছো? তুই শুধু সেন পরিবারের বড় কন্যা নয়, এখন মহারানী ও সেনাপতির প্রেমের সাক্ষী। তোমাকে সতর্ক করছি, আজ তোমার অপরাধ বেড়ে গেছে। দেখো কিভাবে তোমার বিরুদ্ধে কাজ করব। তুমি সত্যকে মিথ্যা করছো। তোমার শাস্তি নিশ্চিত। আমাকে অভিশাপ দিচ্ছ? সেনাপতির বাড়ির কাছে প্রচুর পদ্ধতি আছে তোমার মতো কুঠারের বিরুদ্ধে। তুমি শুধু মারা প্রতীক। মার সাথে কিছুটা মিলে থাকার কারণে তুমি অত্যাচার করছো। বাবা ফিরে আসলে তিনি নিশ্চয়ই তোমাকে কুচক্রে করে ফেলবেন। এখনো বাজে কথা বলছো? মালতী, রান্নাঘরে যাও, এক বালতি গরম তেল এনে দাও। আমি এই বাজিকে গরম তেলে ভাজে ফেলবো। এইভাবে তার মুখ বন্ধ হয়ে যাবে। কেউ এলো, তাকে উঠিয়ে দিন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, মতো না, এখানে এলে মতো না। আমাকে ছেড়ে দাও, মতো না, মতো না, মতো না, মতো না। তোমার মুখের বাল কত মোটা, এত তেলে ভাজলেও ভাজলো না। সেনাপতি, তাকে তোমাকে আজকের কাজের জন্য জমা দেবে। মৃত্যুর কপালে এখনো বাজে কথা বলছো? তাহলে তাহলে তোমাকে নরকে পাঠাই দেব। তোমাকে চিরকাল মুক্তি পাবে না। কেউ এলো, তাকে উঠিয়ে দিন। 5 ঘোড়ায় ছিন্ন করো। সেনাপতি মহাশয়! এটা প্রিয়াঙ্কার কণ্ঠ। কাজ শুরু করো।
হেই, শর্মিষ্ঠা দাসের বিরুদ্ধে লড়াই করার ফল। বাবা, আপনি কোথায়? প্রিয়াঙ্কা আর টিকতে পারছে না। দুশ্চিন্তা। কেউ চাঁদের কুঠিতে অনুপ্রবেশ করেছিল, তাই না? নিরোকার, এটা কি বিশাল! দড়ি দড়ি নিজেই ভেঙে গেল। কি কি এটা ভাগ্যের কাজ? কিছু ভূত প্রেতের বাজে বাজে করো না। আমি শর্মিষ্ঠা দাস, যাকে কষ্ট দিতে চাই, এমনকি যদি মৃত্যু দেবতা আসে তাকেও তার কাছে নিয়ে যেতে পারবে না। জোরে! কুপুত, এখনো মুখ কঠোর। দ্বিতীয় স্ত্রী সেনাপতি ফিরে এলেন, সাম্যের হলে পৌঁছেছেন। কি? কেন এত দ্রুত ফিরে এলেন? দড়িতে মারতে পারলি না? তোমার ভাগ্য এত শক্তি? কিছু না কিছু বাঁচো। কেউ দণ্ডা দাও, মারো মারো মারে মারো। কাবেরী, আমি অনেকদিন তোমার কাছে আসিনি। তুমি জানতে পারলে প্রিয়াঙ্কা আগামী সপ্তাহে ফিরে আসছে, তুমি নিশ্চয়ই খুশি হবে। তাড়া করো! সেনাপতি, দ্বিতীয় স্ত্রী চাঁদের কুঠিতে অনুপ্রবেশকারীকে ধরল, তাকে মারা 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 হয়েছে। কি? কেউ চাঁদের কুঠিতে অনুপ্রবেশ করলো? মরার ইচ্ছে করছে। যাও, আমি দেখতে চাই কোন বোকা লোক এটা করলো। দেখো, এই তোমার শাস্তি। হ্যাঁ, এখনো লড়াই করছ? কারো আছে? মারতে থাকো, তাকে মানা না দেওয়া পর্যন্ত।
দ্বিতীয় স্ত্রী এই চুদি মাঝে মাঝে মারা গেছে। দ্বিতীয় স্ত্রী এখন এই চুদি আবার সেনাপতিকে প্রলোভন করতে পারবে না। যাও যাও যাও। তোমরা কি করছো? তোমরা কি করছো? ভাগ্যের কারণে এই বাজে এখনো বস্তার মধ্যে প্রকাশ পায়নি। সেনাপতি কেন এত হঠাৎ ফিরে এলেন? আমাকে ভয় পাড়িয়েছিলেন। শুনলাম তুমি চাঁদের কুঠিতে অনুপ্রবেশকারী ধরেছ। সে কোথায়? সেনাপতি এই বাজেই কত অত্যাচার! সেনাপতি এই বাজে চাঁদের কুঠিতে অনুপ্রবেশ করল। এছাড়া মিসেসের প্রাকৃতিক জিনিসগুলো সবকিছু বিশৃঙ্খল করে দিল। আমি তার শিক্ষা দিতে চাইলাম, তাকে জানাতে চাইলাম। কারো আছে? তাকে ঝুলিয়ে রাখো। এই বাজেটিকে এর অহংকারের দায় দিতে হবে। সেনাপতি একজন বাজের কারণে নিজের শরীর নষ্ট করবেন না, এটা মানসম্মত নয়। সেনাপতি আপনার কি হয়েছে? দুঃস্বপ্ন? কেন হঠাৎ এত ব্যথা? এটা এটা আসলে কি? কি? প্রিয়াঙ্কা, এই চেহারা কেন এত প্রিয়াঙ্কার মতো? সেনাপতি আপনি এই রক্তে ভরা মহিলার হাত নয়বান করবেন না। প্রিয়াঙ্কার আগমনে আরও 1 সপ্তাহ। এছাড়াও তার শরীর দুর্বল। এই লোকের শরীরে বিরক্তি ছড়ানো। এটা আগে আপনাকে সংক্রামিত করবে, তারপর আপনি প্রিয়াঙ্কাকে সংক্রামিত করবেন। তাহলে বিরক্তি হবে। তোমার কথা সত্য। প্রিয়াঙ্কা বিদেশে ছিল, 8 বছর অসুস্থ থেকে ফিরল। তার কিছু হওয়া যাবে না। এই লজ্জার তোমার হাতে তাকে দিচ্ছি। তোমাকে তাকে শাস্তি দিতে হবে। সেনাপতি মহাশয় চিন্তা নিন না, এই ব্যাপারটি আমি এক্কেবারে ঠিক করে রাখব। আপনি আর বড় কন্যাকে এর জন্য চিন্তিত করবেন না। প্রিয়াঙ্কা, তোমাকে নিরাপদে ফিরতে হবে। যাও। সেনাপতিকে প্রলোভন করে উন্নতি চাইলে? তোমার মতো লজ্জার শুধুমাত্র চরিত্রের কুড়ায় মরার যোগ্য। কি দেখছ? তাকে দ্রুত কুড়ানো নদীতে ফেলে দাও। শুনলাম সেনাপতি ফিরে আসা বড় কন্যার জন্য অভ্যর্থনা করছেন। এছাড়া অনুষ্ঠানে নতুন দ্বিতীয় স্ত্রীকে বড় কন্যার সামনে প্রদর্শন করবেন, তাকে একটা সারপ্রাইজ দেবেন।
এই দ্বিতীয় স্ত্রী একেবারে মাঠের মাঠে বাজারে পৌঁছে গিয়েছে না? এরকম কথা বলা যাবে না। কত অহংকার! আমারও কাবেরীর গলদানিও নকল করলো। বাবা, আজ সেনাপতি হিসেবে তোমাকে শিক্ষা দেব। সেন পরিবারকে অপমান করার শাস্তি মরতে চাও? শর্মিষ্ঠা দাস, তুমি আমাকে অপমান করে মারলে, মায়ের স্মৃতিকে ধ্বংস করলে এবং বাবাকে বুঝিয়ে আমাকে আঘাত করিয়েছিলে। এখন তুমি দ্বিতীয় স্ত্রীর মর্যাদায় আমার অভ্যর্থনায় মুখর করতে চাও? যেহেতু মারা গেলাম না, এই সব কিছু আমি প্রিয়াঙ্কা শাসেন তোমাকে দ্বিগুণে ফেরত দেব। মা, আমি ফিরে এলাম শর্মিষ্ঠা সে কুশলী। তার কারণে আমি মারা প্রায়, এবং আপনার দেওয়া স্মৃতিকে ধ্বংস করলেও এই হিসাব আপনার জন্য এবং আমার জন্য প্রতিশোধ করব। প্রিয়াঙ্কা, হায়, তোমার মুখে কি হলো? কারো মা কে জানে কে সেনাপতির কন্যার সাথে কি করলো? আমি সেই ব্যক্তিটিকে কুচি কুচি করে ফেলব। বাবা, বাবা, কিছু নেই। বাবা, আপনার কি হয়েছে? আপনার স্বাস্থ্য সবসময় ভালো ছিল। দেবী, সাম্প্রতিক দিনে সেনাপতি মহাশয় প্রায়শই শ্বাসকষ্ট করছেন। এছাড়াও দেবী কিছু দুর্ঘটনার স্বপ্ন দেখছেন। হতে পারে আপনার ব্যাপারে চিন্তা করছেন। অজয় ঘোষ, বাবা একা একাই আমাকে বড় করেছেন, সব কিছু ভালো ভালো দিয়েছেন। শর্মিষ্ঠা সে কুশলী, কিন্তু বাবাকে বিভ্রান্ত করে আমার বিরুদ্ধে কাজ করিয়েছে, পুরো বাড়িকে বিপর্যয়ের মাঝে ফেলে দিয়েছে। এই হিসাব আমি কখনো মাফ করব না। বাবা, আমার চিন্তা করবেন না। আমার প্রতিশোধ আমি নিজেই নিতে চাই। বাবা তোমাকে সুরক্ষিত রাখতে পারেনি। বাবা, আপনি কিছুই জানেন না, আপনার দোষ নেই। কিন্তু বাবা, নতুন বউ কোথায়? ওহ, তিনি জানতে পারলেন তুমি ফিরছো, তাই তোমার জন্য স্বাগতের উপহার নিয়েছেন। প্রিয়াঙ্কা, শর্মিষ্ঠা, তিনি খুব মৃদু ও শান্ত, শিক্ষিত ও শালীন, তোমার মায়ের মতো। যদি তুমি তাকে গ্রহণ করতে পারো, তাহলে তোমার দিন রাতের দেখাশোনা তিনি নেবেন। এভাবে যুদ্ধে যাওয়ার সময় আমার মাথা শান্ত থাকবে। মৃদু ও শান্ত? শর্মিষ্ঠা, বাবার সামনে ভান করার মাঝে তুমি মাস্টার? বাবাকে মোহন করে ফেলেছ। স্বাগতের পার্টিতে দেখব তুমি আর কেমন ভান করবে। ওহ, বসে। দ্বিতীয় বাড়িতে তোমার জন্য একটা স্বাগতের পার্টি করছি, তোমার ফিরে আসার উদযাপনে। এটা আমার পাস। দক্ষিণ নগরে তুমি বিনা বাধায় যেতে পারবে। তোমার সাথে পূর্বনগরের পোশাকের দোকানে যাও, বাবা সেখানে তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। ধন্যবাদ বাবা। অজয় ঘোষ, তুমিও দেবীর সাথে যাও, দেবীর নিরাপত্তা নিশ্চিত করো। হ্যাঁ। শর্মিষ্ঠা, তোমার সবচেয়ে মহৎ মুহূর্তে সকালে তোমার ভানকে ছিন্ন করে দেব। তোমাকে সাথ দেব মেঘের শীর্ষ থেকে কাদার গর্তে পড়ার। কল্পনা করিনি বাবার চিন্তা ভাবনা এত উন্নত। তিনি এমন একটি জামা বেছে নিয়েছেন। দেবী, এই জামাগুলো সেনাপতি মহাশয় বিশেষভাবে বিদেশি ডিজাইনারকে আপনার জন্য তৈরি করিয়েছেন। সাথে সাথে গয়না ও বিদেশে নিলাম থেকে কেনা হয়েছে। এই পুরো সেটটা সেনাপতি মহাশয় বিশাল পরিশ্রম করে তৈরি করেছেন। দেবী, সেনাপতি মহাশয় হাসপাতালে আপনার জন্য ওষুধ তৈরি হয়েছে, আমি নিয়ে আসি। এখানে অল্প অপেক্ষা করুন। হ্যাঁ, যান, সাবধানে যান।
দ্বিতীয় স্ত্রী মহাশয়, আসুন বসুন, একটু অপেক্ষা করুন, চা নিয়ে আসবো। আসুন আসুন। চা লাগবে না, আমার সময় নেই। তুমি জানোই সেনাপতির বড় কন্যা শীঘ্রই ফিরে আসছে। আমি এখানে পোশাক বেছে নিতে এসেছি তার স্বাগতের পার্টিতে। তোমার দোকানের সবচেয়ে ভালো, সবচেয়ে ব্যয়বহুল পোশাক ও না সব বের করে দাও। হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী মহাশয়, অপেক্ষা করুন। দ্বিতীয় স্ত্রী মহাশয়, দ্বিতীয় স্ত্রী মহাশয়, এখানে সবকিছু। এই বাজারের জামা সেনাপতির দ্বিতীয় স্ত্রীর জন্য? এটা তো অপমান। দ্বিতীয় স্ত্রী মহাশয়, ক্রোধ নিন না, এগুলোই আমার দোকানের সবচেয়ে ভালো জামা। কাপড় ও কারিগরি সবই দক্ষিণনগরের শীর্ষস্থানীয়। সে যে জামা পরে আছে তা বের করে দাও। দ্বিতীয় স্ত্রী মহাশয়, এটা কাস্টমাইজড জামা। এটা কাস্টমাইজড? আমি চাইলাম, তাই এটা আমার। জামাটা খুলে ফেলো। তুমি, তুই এই চুদি, তুই কিভাবে জীবিত? তুই এখনো জীবিত? তাহলে কেন মারা যাব? আমি অপেক্ষা করছি তোমাকে নরকে পড়তে দেখতে। দেখে মনে হচ্ছে তোমাকে আগের দিনের যন্ত্রণা কম লেগেছিল। ঠিক আছে, যেহেতু তুই সাহস করে এসেছো সেনাপতির বাড়ির পোশাকের দোকানে কটাক্ষ করতে, আজ তোমাকে মরতে দেব না। তোমার সাথে তো বিচার বাকি। তুই নিজেই বারুদের মুখে ঝুঁকে পড়লি। সেনাপতির বাড়ির বিশেষ প্লাকেট? আমি সেনাপতির বাড়ির লোক, নিজের দোকানে পোশাক বেচে নিচ্ছি, কি সমস্যা? তবে তুই সেনাপতির বাড়ির প্লাকেট দেখে কেন নম্র করছো না? এই প্লাকেট, এটা সেনাপতির নিকটাত্মক আতিথ্যেরই থাকে। তুই চুদি, তুই কিভাবে এটা পায়? বুঝলাম, তুই এটা জাল করে নিয়েছো এবং চারপাশে প্রতারণা করছো। এই প্লাকেটটা চেক করে আসো, দেখো সে মিথ্যা বলছে কিনা। দ্বিতীয় স্ত্রী, দোকানদার, এই প্লাকেটটা সত্যিকারের। এছাড়া আমি এখানেই দেখলাম তার এই ড্রেসটা সেনাপতি মহাশয় নিজেই ডিজাইনাররা একে কাস্টমাইজ করিয়েছেন। পুরো দক্ষিণনগরে এটাই একমাত্র। কি? সেনাপতি নিজেই করিয়েছেন? দিদি, এই ডিজাইনাররা হ্যাকে বিদেশের শীর্ষস্থানীয় ডিজাইনার। অনেক বড় বড় লোক তাকে নিয়েও পারে না। শুধুমাত্র সেনাপতিরই এতটা সম্মান। যেহেতু এটা একদম বিশাল প্রাইস, তাহলে এটা কিভাবে তোর মতো গরিবার সেনসামে পড়লো? কারণ এই পোশাকটা মূলতই আমার জন্য ছিল। মিথ্যা! সেনাপতি তোমাকে গাউন দেবেন? কি পাগল হয়ে গেছো? এই চুদির প্লাকেট থাকলেও বড় কন্যা হতে পারে না, কিন্তু শর্মিষ্ঠা দাস সেনাপতির দ্বিতীয় স্ত্রী। যদি তার সাথে সংযুক্ত থাকতে পারি, তাহলে দক্ষিণনগরে আমি কি নিজের মতো করব না? এটা অবশ্যই ভুল। দাসকন্যা সেনাপতির দ্বিতীয় স্ত্রী। আমার মতে এই গাউনটা সেনাপতি নিজেই দাসকন্যার জন্য করিয়েছেন। এটা নিশ্চয়ই তোমাদের এই কিছু কানা বোকার ভুল। তোমাকে বুঝতে পারলাম। শুনলি, তাড়াতাড়ি এই পোশাকটা খুলে ফেল, তাহলে তোমার সাথে ভালো ব্যবহার করব না। তাড়াতাড়ি খুলো। দিদি, আমি সেনাপতির দ্বিতীয় স্ত্রী। তুই সাহস করে আমাকে মারলি?
শান্ত। তুমি শীঘ্রই তা ছাড়া যাবে। চুদি চুদি, তুই আমাকে অভিশপ্ত করছো। তোমরা কি বসে বসে দেখছো? তাড়াতাড়ি তার পোশাক খুলে ফেলো। আমি সেনাপতির কাছে তোমাদের মাঝে কথা বলবো এবং আমি তোমাদের বিশাল পুরস্কার দেব। তাকে ছুঁয়ে দেখো। জীবনে বিরক্ত হয়ে গেছো? অজয় ঘোষ, সেনাপতির কাছে থাকা উচিত ছিল। এখানে কি করছো এবং এই নিজকে রক্ষা করছো? আমি জানলাম তুমি কে। এখন জানলে বিলম্ব হয়ে গেছে। তুমি হলেই অজয় ঘোষের চিক, না? তাই তো, তুমি প্রশাসক ভবনে ট্যাগ পেয়েছো এবং এখানে পোশাক বেছে নেওয়ার সাহস করছো। তুমি কি বকছো? আমি বকছি। না হলে তুমি এমন একজন অজানা নীচকে কিভাবে পায় প্রশাসকের নিকটাত্মকের ট্যাগ এবং এই স্পেশাল অর্ডারের ড্রেস? এটা স্পষ্টই সেনাপতি আমার জন্য প্রস্তুত করেছিলেন। আমার দেখা তুমি গোপনে অজয় ঘোষকে প্রলোভন করে তাকে দায়িত্ব ভঙ্গ করতে বাধ্য করে এই সব জিনিস তোমাকে দিয়েছ, তাই না? অজয় ঘোষ, তোমার কি শাস্তি হবে? কিন্তু তোমার কিছু বুঝতে পারছি না। একজন নিচের মানবের সামনে কিভাবে তুমি তার সাথে মিলে? তুমি বিশাল মিথ্যা বলছো। তোমাকে জানাই, এটি হলো অজয় ঘোষ, তোমার সাহস কি মাথায় লেগেছে? ক্ষমা পাইনি? তোমাদের মতো নীচকে সবকে মরতে হবে। সেনাপতির লোককেও তুমি মরতে চাও? তুমি তুমি কি সাহস করলে এভাবে আমার সাথে? কি দেখছো? তার পোশাক বার করে ফেল। যতক্ষণ না আমি সন্তুষ্ট না হই, আমি তোমাদের বিশাল পুরস্কার দেব। তাড়াতাড়ি যাও। অজয় ঘোষ, শিরোপা দাও। শিরোপা বাজালেই আমি ভয় পাব। কি দেখছো? যাও। আমি শর্মিষ্ঠা দাস, ভয় পাই না। তোমাদের দুজন জানোয়ার হলে এই বাজে মেয়েকে জলদি ধরে ফেলে, না হলে সেনাপতি আসলে তোমাদের দুজনের ভালো হবে না। কি দেখছো? তাড়াতাড়ি যাও। তাকে ধরে রাখ। কি করছো? কি করছো? তোমরা জানো কে? আমি সেনাপতির দ্বিতীয় স্ত্রী। আমি রবীন্দ্রনাথ সেনের স্ত্রী। হাত ছেড়ে। সেনাপতি জানলে তখন তোমাদের ভালো হবে না। তুমি কি সাহস করলে আমাকে মারলে? কি অসন্তুষ্ট? তাহলে সেনাপতিকে জানিয়ে দাও। দেখো সে তোমার পক্ষে নাকি আমার। তুমি কি আমার সাথে এভাবে? সেনাপতি জানলে তাকে তুমি বাঁচিয়ে রাখবে না। হ্যাঁ, ঠিক। তুমি বেশ অদ্ভুত। সবাই জানে সেনাপতির সবচেয়ে প্রিয় হলো আমাদের দ্বিতীয় স্ত্রী। এখন তুমি তাকে এভাবে দেখি তোমার জীবনের মতো। হ্যাঁ, যদিও সেনাপতি একেবারে কঠোর, কিন্তু দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে তিনি সবকিছু প্রদান করেন। আজ তুমি দ্বিতীয় স্ত্রীকে হাত লাগিয়েছো, আগামীকাল তোমার মৃত্যু। শুনলে? কপুতনি, আমি সেনাপতিকে আমার প্রতিশোধ করতে বাধ্য করব। আমি তোমাকে মেরে ফেলবো। আমি তোমাকে জীবন মরণের অতিক্রম করব। তাহলে দেখি তো। কিন্তু এখন তোমাদের বাইরে চলে যাওয়ার বার। এই দুই পাগল মহিলাকে বাইরে ফেলে দাও। সেন পরিবারের জায়গা নয়ন করো না। তোমাকে বারবার বলছি, একদিন তোমার দিন আসবে। দেবী,
শর্মিষ্ঠা দাস, এটা শুধুমাত্র সুদ, তোমার ঋণ। আমি তোমাকে সব প্রত্যাবর্তন করতে বাধ্য করব। তুই কুপুতনি, হেঁটে যাও। দ্বিতীয় স্ত্রী সেনাপতিকে জানালে সেনাপতি একদমই আমাকে প্রদান করবেন। তখন দেখি তুই আর কেমন করে শান করবি। তোমাকে প্রদান? একজন মোহনা চাপলুস, যারা শক্তিশালীর কাছে লোভ করে এবং দুর্বলদের বিরুদ্ধে কুকুর। তোমার যোগ্যতা? সেন পরিবার কখনোই তোমার মতো কীটকোষকে স্বীকার করবে না। বাবা, আমি পূর্বনগরের তনুজা পোশাকের দোকানের মালিক ও সকাল সবকিছু বরখাস্তের পর থেকে সেন পরিবারের সব ব্যবসা এবং সহযোগী দোকান কখনো নিয়োগ করবেন না। তুমি কি সত্যিই নিজেকে বড় কন্যা মনে করছো? তুমি কি ভাবছো একটা ফোন করলেই তুমি আমাদের মতোদের ভাগ্য নির্ধারণ করতে পারবে? হাস্যকর। হ্যালো, তুমি বরখাস্ত রেখা পালো। কি? বস, আমি কি ভুল করলাম? আপনি আমাকে বরখাস্ত করতে চান? কাকে বিরক্ত করেছেন আপনি নিজেই জানেন। এটা সেনাপতি মহাশয় নিজের আদেশ। শুধুমাত্র আপনি নয়, আপনার সকালের লোকেরা সবকিছু একসাথে বেরিয়ে যান এখনই। তাকে বাবা, আমি পূর্বনগরের তনুজা পোশাকের দোকানের মালিক ও সকালের লোকেরা সবকিছু বরখাস্ত করুন। এরপর থেকে সেন পরিবারের সমস্ত ব্যবসা এবং সহযোগী দোকানগুলো কখনো নিয়োগ করবেন না। আপনি 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 সত্যি সেনাপতির কন্যা, বড় কন্যা? বড় কন্যা, আমি ভুল করলাম। আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনাকে কম মূল্যায়ন করেছিলাম। আমাকে আরো একবার সুযোগ দিন। আমি আপনার কাছে মাথা নিচু করছি। সুযোগ? যদি আমি সেন পরিবারের বড় কন্যা না হতাম, যদি আজ এখানে অজয় ঘোষ না থাকতেন, তাহলে আপনি আমাকে কেহারি দেখে খেয়ে শর্মিষ্ঠা দাসের সাথে একসাথে আমাকে মেরে ফেলতে চাইতেন। না না না, একদমই নয় বড় কন্যা। দ্বিতীয় স্ত্রী সবকিছু সাজিয়েছিলেন। মাথা নিচু করছি বড় কন্যা, আমাকে মাফ করুন বড় কন্যা। রেখা পালো, আপনি মহিলাকে অমান্য করেছেন এবং তাকে আঘাত করতে ও অপমান করতে চেয়েছেন। আপনার জীবনের শেষ। আমার হাত, আমার হাত, আমার হাত, আমার হাত, মার হাত। খুঁজে নিয়ে যান, জেলে তাকে প্রার্থনা করতে দিন। এছাড়া দক্ষিণ নগরের সবকিছু জানতে হবে মহিলাকে বিরক্ত করার পরিণতি। এই কুড়ি এত মেকআপ, একটু চেহারা চিহ্ন থেকে দিতে পারছে না। যতক্ষণ না আমার পদ শক্ত হবে, আমি তাকে অবশ্যই শাস্তি দেব। দেবী, শান্ত হন। আজকের পরে যদি বড় কন্যার সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যায়, তারপরে যদি আপনি তাকে শাস্তি দিতে চান, তাহলে তা কি কঠিন হবে? তোমার কথা সত্য। প্রিয়াঙ্কাকে মোহন করে নিলে সেনাপতি তা আমাকে আরো ভালোবাসবেন। তখন সেনাপতির বাড়ির একমাত্র মালিকা হব। কে আমার পথে বাধা দেবে? দেবী নামুন। রিমা দেবী, আপনি এলেন, দয়া করে। দ্বিতীয় স্ত্রী বড় কন্যার প্রতি এতই সেবাশীল না, শুধুমাত্র অনুষ্ঠানের ব্যবস্থা নিয়েছেন, এমনকি অতিথিদের স্বাগত করার জন্য বেরো হয়েছেন। সবাই সেন পরিবারের কন্যা, এটাই কর্তব্য। দয়া করে। হ্যাঁ, প্রায় সব অতিথি পৌঁছে গেছেন, আমরাও ভিতরে যাই। প্রিয়াঙ্কার সাথে সংযুক্ত থাকার সুযোগটা হারাবেন না। এই বাগানটি তোমার মায়ের বিয়ের দিনের দান। আমি ভয় পেয়েছিলাম এটা বন্য হয়ে যাবে, তাই শর্মিষ্ঠাকে এটা পরিচালনা করতে দিয়েছিলাম। এখন তুমি ফিরে এসেছো, এই বাগানটি এখন তার মালিকের কাছে ফিরে যাবে।
এখন থেকে এই বাগানের পরিচালনার অধিকার তোমার। এরপর দক্ষিণ নগরে সেন পরিবারের সমস্ত সম্পত্তি, বাড়ি, কর্মচারী সব তোমার নিয়ন্ত্রণে। বাড়ির ছোট বড় সব ব্যবস্থা তুমি সিদ্ধান্ত নেবে, কারো কাছে রিপোর্ট করতে হবে না। এরপর দক্ষিণ নগরে তোমার কথা আমার কথা, কেউ বিরোধ করতে পারবে না। ধন্যবাদ বাবা। দেবী, আমরা পৌঁছলাম। দিদি দেখুন, এত দামি জিনিস, এগুলো সেনাপতি মহাশয় প্রস্তুত করেছেন। সেনাপতি মহাশয় বলেছিলেন বড় কন্যার জন্য নিজেই উপহার প্রস্তুত করবেন। এত বিশাল হবে ভেবেছিলাম না। এই সব উপহারই বিশাল মূল্যের। দেখে যাচ্ছে বড় কন্যাটি সেনাপতির হৃদয়ে কতটা গুরুত্বপূর্ণ। তো নাকি সেনাপতির কেবলমাত্র এক কন্যা রয়েছে? পরে সেন পরিবারের সম্পত্তি বেশিরভাগই বড় কন্যারই হবে। যদি বড় কন্যার সাথে মেলা মিলি করতে পারি তাহলে জীবনে সাফল্য পাবো। যেহেতু সেনাপতি তার কন্যাকে এত ভালোবাসেন, তাহলে যদি এই অনুষ্ঠানটি সফলভাবে করে প্রিয়াঙ্কাকে পুরোপুরি জয় করে নিতে পারি, তাহলে সে নিজের সম্পত্তি স্বেচ্ছায় আমার কাছে দেবেন। তখন পুরো সেন পরিবারই আমার হবে। ভাগ্যের কারণে আগেই প্রস্তুতি নিয়েছিলাম। এটার জন্য বিশাল টাকা ব্যয় করেছি এবং কঠোর পরিশ্রম করে পেয়েছি। প্রিয়াঙ্কা যখন দেখবে নিশ্চিত ভালোবাসবে। দিদি, আপনি তো সত্যিই চিন্তাশীল। এই উপহারটা থাকলে বড় কন্যা আপনার সাথে নিশ্চয়ই বন্ধু হবে। প্রিয়াঙ্কাকে মোহন করতে পারলে সেনাপতি মহাশয় আমার প্রতি সেবাসীন হবেন। পরে যখন আমি তার জন্য একটি সুস্থ ছেলে পাবো, তখন পুরো দক্ষিণ নগরে আমি সবচেয়ে মর্যাদাপ্রাপ্ত মহিলা হব। যুবরাজ সুমিত দাস, তিনি এখানে কি করছেন? সুমিত, দিদি, তুমি এখানে কি করছো? দিদি, সেন পরিবারের বড় কন্যার জন্য অভ্যর্থনা অনুষ্ঠান এবং পুরো শহরের মানুষকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। আমি তোমার ভাই, তো এখানে না আসার কি কারণ? আমি তোমাকে একটা বড় টাকা দিয়েছিলাম, তাই না? যদি তুমি এই অনুষ্ঠানটা ধ্বংস করো, তাহলে পরে কিভাবে সেনাপতির বাড়ি থেকে গোপনে টাকা নিয়ে আসবো? দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় বাড়িটা আপনার দেখাশোনায় এত সুন্দরভাবে সাজানো। প্রিয়াঙ্কা এখনো ছোট, তাই প্রথমে তাতার জন্য দেখাশোনা করছি। দিদি, পুরো বাড়িটা তোমার, তাহলে আমি চাইলে কতদিনই এখানে থাকতে পারি। এটা নাও, তাড়াতাড়ি চলে যাও। দিদি, আমার বিয়ের বয়সেই এত টাকা দিয়ে সাম্বারও হয় না। এছাড়া আমি এখানে তোমার কাছে আশ্রয় নিতে এসেছি। প্রথমে বিয়ে করব, তারপর যাব। না, এখনই যেতে হবে। সেনাপতির বাড়িতে কঠোর পরিশ্রমী স্থান করে নিয়েছি, তুমি এটা ধ্বংস করতে দেব না। যাও। দিদি, যাবো না, যাবো না, তাড়াতাড়ি যাও। যাবো না, যাও। সেনাপতি মহাশয়, আপনি সেনাপতি মহাশয়? আজকে সবশেষে আপনার সাক্ষাৎ করলাম। সেনাপতি, এটা আমার ভাই সুমিত দাস। যেহেতু এলেন তাহলে অতিথি, তোমাকে তাকে ভালোভাবে সেবা করো। জামাইদের মাঝে মাঝে বিশালতা দেখা যায়। ধন্যবাদ জামাইদের।
সেনাপতি, কোনো ঝামেলা নেই। অনুষ্ঠান শেষে আমার ভাই তার সাথে সাথেই গ্রামে ফিরে যাবে। দেরি করবেন না। দেবী, আপনার নির্দেশনা পালন করা হয়েছে। দ্বিতীয় বাড়ি পরিচালনা করার সময় শর্মিষ্ঠা দাস নিজের পদের সুবিধা নিয়ে রিশ্বত গ্রহণের প্রমাণ সব এখানে। প্রতিটি টাকার বিবরণ স্পষ্ট, প্রমাণগুলো অকাট্য। এখন অভ্যর্থনা অনুষ্ঠান শুরু হয়েছে। দেবী, কি আপনি সরাসরি মূল হলে যাবেন? কিছুক্ষণ, আরো কিছুটা প্রস্তুতি নিন। আমি নিজেই শর্মিষ্ঠা দাসকে একটি বিশাল উপহার দেব, একটি এমন উপহার যা তার জীবনের শেষ পর্যন্ত স্মরণীয়। দেবী, এটি আপনার বর্ণনা অনুসারে দক্ষিণনগরের শীর্ষ সূতিকারী করেছেন। যদিও প্রতিলিপি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মা রেখে যাওয়ার সাথে কিছুটা ভিন্ন। এটা বেশ ভালো। এছাড়া একটি গলদানি দিয়ে কারো প্রকৃতিকে দেখতে পারলাম। এটা মারানির আতিথ্য আমাকে ও বাবাকে রক্ষা করছে। বাবার কাস্টমাইজড ফেস ভ্যালা নিয়ে আসো। বাবা শর্মিষ্ঠা দাসের সাথে বিবাহনামা নিয়ে আসো। দেবী, এটা আপনি পার্টিতে কেন নেবেন? সময়টা আসলে তুমি বুঝবে। 1 ঘন্টা হয়ে গেছে, প্রিয়াঙ্কা এখন কেন আসেনি? দেবী, ঘাবড়েন নিন। সেন পরিবারের বড় কন্যাটা তো শুধু অসুস্থ, হতে পারে তার চলাফেরা বাধা হয়েছে, তাই দেরি হয়েছে। অসুস্থ? দিদি, যখন তাকে বিয়ে করে নেব তখন শাসেন পরিবারের ব্যাপার সবই আমাদের মতো হবে না? মূর্খ! একদম আগেই সেনাপতি কাজের কারণে ডেকে গিয়েছেন। কেউ শুনতে না পায় ভয় পাচ্ছ, তাই? সেন কন্যা আগত। এটাই প্রিয়াঙ্কা সেন? কেন মুখ ঢেকে রাখছে? দেখো, তার ওই বেলুনটা, প্রতিটি পাথর লাখো টাকার মূল্যের। একটা বেলুনে এত টাকা ব্যয় করা! যখনই তাকে বিয়ে করব নিশ্চয়ই ভাইয়ের মতো তাকে শিক্ষা দেব। আর বকপারি করলে এখনই তোমাকে বের করে দেব। প্রিয়াঙ্কা, আমি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী শর্মিষ্ঠা দাস। প্রথম দেখা কিছু ভালো করে না পারলাম, দয়া করে বুঝে নিন। এটা আমাদের প্রথম দেখা নয়। আমরা আগে দেখা হয়েছিল। এভাবে দেখলে তার মুখটা কিছুটা চেনা লাগে। এই গলদানি কোথাও দেখা হয়েছে মনে হচ্ছে। সেন পরিবারের বড় কন্যা? আমি তোমার মামা সুমিত দাস। দিদি, তুমি কি তাকে কোথাও বিরক্ত করেছো? কেন তিনি কাউকে বোঝাচ্ছেন না? তুমি কি বক করছো? আমি বড় কন্যাকে কিভাবে বিরক্ত করতে পারি? হ্যাঁ তো গোপনীয়, দেখে নেব তুমি আসলে কে। দেবী, কি? তুমি তুই একজন গ্রামীণ, তুই এখানে কি করছো? আমাকে তো নিমন্ত্রণ করা হয়েছে। তোর মতো কারো নিমন্ত্রণ? যদি তোর কিছু প্রশ্রয় থাকে তাহলে তোর নিমন্ত্রণ পত্র দেখাও, সবকে ভালো করে দেখান। আমার নিমন্ত্রণ পত্র দরকার নেই। নিমন্ত্রণ পত্র দরকার নেই? তুই কি ভাবছো এটা তোর বাড়ি? ঠিক, এটাই আমার বাড়ি। এই অনুষ্ঠানে প্রধান অংশীদারি আমি, প্রিয়াঙ্কা সেন, রবীন্দ্রনাথ সেনের স্বজন কন্যা। বড় কন্যা? কত পরিবেশন করেছো, আমি প্রায় চিনতে পারিনি। সকালে তার চক্রান্তে পড়বেন না, তিনি শুধুমাত্র একজন দরিদ্র। এখানে সেন পরিবারের অনুষ্ঠানে বড় কন্যার ভূতে
এটা তো মারার কাজ। ঠিক, আমি সাক্ষ্য দিতে পারি। এই মহিলাটি কিছুদিন আগেই ঢুকে পড়েছিল সেনাপতির বাড়ির নিষিদ্ধ অঞ্চলে এবং ভেঙে ফেলেছিল সেনাপতি দেবার মহিলার রাতের মণি, যার কারণে সেনাপতি প্রচণ্ড ক্রোধে উঠলেন। এখনো সে এখানে ভূতে চেষ্টা করছে সেনাপতির কন্যা, তার মৃত্যু ইচ্ছা। তোমার জীবনে কষ্ট হয়েছে, তাই তুমি বড় কন্যার ভূতে এখানে বিনামূল্যে খাবার খেতে এসেছো। তোমাকে বলছি, তুমি ভুল জায়গায় এসেছো। খেতে চাইছিল? তাহলে খাও, এটাই তোমার পুরস্কার। খাও, এটা আমার মালিকার দান। তোমার মতো গরিব জীবনে কখনো পাইনি এমন ভালো জিনিস। কিছু দেরি না করে বুঝে ধন্যবাদ জান। তুই কি বাজারের মাল? তুই কি সাহস করলে আমার উপর ছিটিয়ে দিলি? মালতী, তার পোশাক বিছানো ফেল। এরপর এই বাজারের মালকে বাইরে ফেলে দাও। হ্যাঁ। এটা কি জিনিস এত বড়? জালোয়ার, তোমার মৃত্যুর সময়। এটা সেনাপতি মহাশয়ের প্রিয়াঙ্কা দেবীর জন্য কাস্টম ওয়াল পেইন্টিং। একটু পরে যখন আমি এটা উন্মোচন করব, সবাই জানবে তুমি একজন জাল। তখন দেখি তুমি আর কেমন ধান করবে। কি? তাহলে তো দেখেই রাখবো। আবার তুই বাজারের মাল? তোমার এই অহংকারী মুখটা আমার সবচেয়ে বিরক্তিকর। ঠিক আছে, প্রিয়াঙ্কা দেবীর পেইন্টিং এখানেই। তুই এখনো ভান করছো? মালিকা, এই লোকটা আপনাকে একদমই বিবেচনা করছেন না। মৃত্যুর কপালে এখনো মুখ কঠোর। দিদি, তাকে কেন বকাবকা করছেন? এটা উন্মোচন করুন, তাহলে সে আর ভান করতে পারবে না। যেহেতু তুই মরতে চাও, তাহলে তোমার ইচ্ছা পূরণ করব। এই প্রাক্তারে কত মূল্যের! হ্যাঁ, এবং এই পোশাকের এক কোণটাও এটা কোথাও এই গ্রামীণের মতো নয়। খুশালি, এখনই চলে যাও, এখনো সময় আছে। কারণ যদি পরে আমি এই কাপড়টা উন্মোচন করে দেই, তাহলে সবাই জানবে যে তুমি ভেজান। তখন তুমি পালানো পারবে না। যেহেতু আজ প্রিয়াঙ্কার স্বাগতের পার্টি, এখানে রক্ত দেখা ভালো লাগে না। আমাদের মালিকার মা খুব দয়ালু, নষ্ট করতে চান না বড় মালিকার মজার দিন। তাই তোমাকে বিশ্রাম দিল। কিছু বোধ হলে দ্রুত চলে যাও। দিদি, এই মেয়েটা কিছুটা চমৎকার লাগে। তাহলে তাকে যেতে দেবেন না? আমার সাথে রাখুন, এটা ভালোই হবে। তোমরা এত নিশ্চিত আমি প্রিয়াঙ্কা নই? তাহলে কাপড়টা উন্মোচন করো, আড়াল করো না। কিছু বোধ নেই তোমার। যেহেতু মরতে চাও, তাহলে তোমার ইচ্ছা পূরণ করব। দেখি কতক্ষণ চালিয়ে যাবে তোমার ঝগড়া। কি? তিনি সত্যি প্রিয়াঙ্কা? এটা কি সম্ভব? এটা প্রিয়াঙ্কা নয়। সবাই দেখুন, প্রাকাশিত প্রিয়াঙ্কার গলায় একটা কালো দাগ। এই বাজে গলায় কিছুই নেই। তিনি একজন জালিয়াত।
এই দাগটা বিদেশে সুস্থতার সময় সৌন্দর্যের কারণে আমি এটা মুছে ফেলেছিলাম। তুমি কি আমাদেরকে বোকা মনে করছো? এরকম অজুহাতও তুমি বের করতে পারলে? গার্ড, এই প্রতারককে বাইরে ফেলে দাও। কে করবে? শর্মিষ্ঠা দাস, আমার বাবা তোমার মুখের কারণে যেহেতু এটা আমার মায়ের মতো, তাই তোমাকে বিশেষ ভালোবাসে। কিন্তু তুমি সেনাপতির স্ত্রীর পদ ব্যবহার করে 1 বছরের মধ্যে কোটি টাকার ঘুষ লাভ করেছ। এই প্রমাণগুলো তুমি স্বীকার করবে না? তুমি মিথ্যা বলছো। এই বিলগুলোতে লেখা আছে দ্বিতীয় বাড়ি পরিচালনার সময় তোমার অস্বচ্ছ ব্যয়। সবকে ব্যাখ্যা করো। এটা কি বাজে প্রমাণ? জাল, জাল। কিছু বিল মিথ্যা করে আমাকে মিথ্যা দোষে দেবার চেষ্টা করছো। আমার দেখা তুমি ইচ্ছাকৃতভাবে আমার প্রতিশোধ নিতে চাচ্ছ। ঠিক। এই মহিলাটি পূর্বে সেনাপতির নিষিদ্ধ অঞ্চলে ঢুকেছিল। পরে সেনাপতি দেবার রাতের মণিকে তিনি ভেঙে ফেলেছিলেন। দিদি দয়ালু তাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ভেবে নাই তিনি শিক্ষা লাভ করেনি, এখানে এখনো বেহায়াচার করছেন। আপনারা সত্য মিথ্যা উল্টানোর দক্ষতা দেখুন, ভালোই না? শুনুন, যেই প্রতারককে বাইরে বার করবে আমি তার বেতন বাড়িয়ে দেব। বেতন বাড়াবেন? শর্মিষ্ঠা দাস, তোমার কি অধিকার? কারণ আমি এই বাড়ির মালিক, আমি সেনাপতির দ্বিতীয় স্ত্রী। কি? কিন্তু আরো 30 সেকেন্ড তুমি তোমার জিনিসপত্র বেঁধে এখান থেকে ভালোবাসা চলে যাবে। তুমি কি অভিনয়ের বিরুদ্ধে আসক্ত হয়ে গেছো? তুমি সত্যিকারের প্রিয়াঙ্কা সেন হলেও তাহলে কি আমার হাত থেকে এই বাড়িটি নিয়ে যেতে পারে শুধুমাত্র সেনাপতি। 5, 4। এখনো ভান করছো? কি দেখছো? তাকে বাইরে বার করে ফেলুন। 3, 2, 1। হ্যালো, হ্যালো, আমি সেনাপতির বাড়ির আইনজীবী। এখানে আপনাকে জানানো হলো দ্বিতীয় বাড়ির পরিচালক পরিবর্তন করা হয়েছে। 3 দিনের মধ্যে আপনাকে বাড়ি ছেড়ে যেতে হবে। 3 দিনের মধ্যে আপনাকে বাড়ি ছেড়ে যেতে হবে। এখনই প্রয়োগ করুন। দিদি, কি? দ্বিতীয় বাড়ি পরিচালক পরিবর্তন করা হলো? কি? দ্বিতীয় বাড়ি পরিচালক বদলে গেছে? মালিক মা, এটা তো শুধুমাত্র একটা ফোন কল। কে জানে এটা সত্য নাকি মিথ্যা। শর্মিষ্ঠা দাস, যেগুলো তোমার নয় তুমি কখনোই পায় না। হয়তো কেউ কিছু মুখোশ নিয়ে নাটক করছে আমাদের ভয় পাঠানোর জন্য। তোমার কথা সত্য। এটা নিশ্চয়ই তোমার চালাকি। দ্বিতীয় বাড়ির পরিচালকের পদ সেনাপতি মহাশয়ই আমাকে দিয়েছেন। কেউই এটা হাতে পাবে না। মালিক মা, আমরা কিছু লোক নিয়ে তাকে বাইরে ফেলে দেই, না হলে বড় কন্যা আসলে আসলে এই সব বিশৃঙ্খল দেখলে তিনি বিশাল অসন্তুষ্ট হবেন। হ্যাঁ, আমাকে প্রিয়াঙ্কার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই বাজে মাকে আমার কাজ ব্যাহত করতে দেব না। কি দেখছো? তাড়াতাড়ি এই বাজে মাকে বাইরে ফেলে দাও। শর্মিষ্ঠা দাস, এখানে কেউকে আঘাত করার সাহস করছো? পুরো শহরের লোকদের দেখাতে চাচ্ছ সেনাপতির দ্বিতীয় স্ত্রী কতটা অত্যাচারী? আমি এই বাড়ির মালিক, সেনাপতির দ্বিতীয় স্ত্রী। এখন শুধু বাড়ি পরিষ্কার করছি,
এখন শুধু বাড়ি পরিষ্কার করছি, কে আমাকে বাধা দেবে? তোমরা সবাই শুনলে? যে এই প্রতারককে বাইরে দেবে, মালিক মা তাকে বিশাল পুরস্কার দেবেন। তুই একজন চাকরি, এখানে নির্দেশ দেবার সাহস করছো? তুই কি বুঝতে পারছো না কে আসলো মালিক? নিজের চোখ বার করে দেখ। এটা কি? দ্বিতীয় বাড়ির ল্যান্ড ডিক্লারেশন। এই ল্যান্ড ডিক্রি কিভাবে তোমার হাতে? শর্মিষ্ঠা দাস, আরো ভালো করে দেখো। এখানে লেখা স্বাক্ষর, এটা কি আমার বাবার লেখার চিহ্ন? শর্মিষ্ঠা দাস, আমি এখানে থাকলে সেন পরিবারের সব কিছু তোমার হাতে পৌঁছবে না। তুমি চিরকাল কিছু করতে পারবে না, শুধু আগের টেলিফোনে। কারণ তোমাকে জমা প্যাক করে বের করে দেওয়ার কারণ হলো আমি প্রিয়াঙ্কা সেন এখন এখানের মালিক। এখানে সব কিছু এখন আমার বিন্যাস। তোমার বাবার কাছে বিনতি কর ফলাফলহীন, কারণ এই ল্যান্ড ডিক্রিতে আমার নাম দেয়া হয়েছে। আজকের দিন থেকে আমি তোমাদেরকে সেন পরিবার থেকে চিরতরে বহিষ্কার করব। না, এই ল্যান্ড ডিক্রি, এটার সাথে সমস্যা আছে। ঠিক, তুমি একজন গ্রামীণ কন্যা, কিভাবে ল্যান্ড ডিক্রি পেয়েছো? তুমি অবশ্যই মিথ্যা বলছো, তুমি অবশ্যই চুরি করে এনেছো। হ্যাঁ, এটা এখনই মনে পড়ল। পোশাকের দোকানে সেদিন অজয় ঘোষ বারবার তোমার পক্ষে ছিল, কারণ তুমি তার প্রেমিকা। এই ল্যান্ড ডিক্রি তোমাকে মোহনোর জন্য সেনাপতির বাড়ি থেকে চুরি করে এনেছিল। শর্মিষ্ঠা দাস, তুমি তো সত্যি প্রত্যক্ষার্থের মাস্টার। মুখ বন্ধ করো। তুই কি বাজারের মেয়ে, হাত বাড়ালে? সবাই দেখুন, এই অজয় ঘোষী, তিনি আর এই চুদি, তারা প্রেমিক প্রেমিকা। আপনি মিথ্যা চলনা করছেন, একটু সীমা রাখুন। আপনার এই কথা সেনাপতি শুনলে তিনি আপনাকে ক্ষমা করবেন না। অজয় ঘোষ, তুমি হলো শুধু সেনাপতির একটা কুকুর। সামাজিক স্থানে তোমাকে আমাদের মালিকাকে মালিক বলতে হবে। কারা তোমাকে সাহস দিয়েছে এখানে চিৎকার করতে? মালতী, এই দুজন চুদির মুখ পিছলিয়ে ফেল। সুমিত, যাও, এই চুদিকে বের করে দাও। দিদি, প্রতিশ্রুতি, পরে তোমার বিয়ের বাজেট দেব এবং সুন্দর স্ত্রীও দেব। সত্যি? মোহনা, তুই তো আমার সাথে চলো, এভাবে তুই কম কষ্ট পাবে। কি দেখছো? তাড়াতাড়ি আমার ভাইকে বের করো, আমি তোমাদের সাথে মারামারি করব। শর্মিষ্ঠা দাস, যে কষ্ট তুমি আগে আমার ওপর চাপিয়েছিল, আজ আমি সেই সব কষ্ট একটা করে তোমাকে ফেরত দেব। দিদি, তাকে বিরত কর, হাত ভেঙে যাচ্ছে। তোমাদের যে এই বাজারের মেয়েকে বের করে দিবে তাকে বাড়িয়ে দেব। মারো। জানি না মরতে চায়। দিদি, এটা কিছুক্ষণে সেনাপতি ফিরে আসবেন। এখানকে এমন দেখলে তিনি তো বিরক্ত হবেন। তুই বাজারের মেয়ে, তুই আমার কাজ ব্যাহত করলি। কি সাহস করলি প্রিয়াঙ্কার অভ্যর্থনায় ঝামেলা পড়ার? তুই জানি না কিছুক্ষণে সেনাপতি আসলে তোর ভালো লাগবে। শর্মিষ্ঠা দাস, আমি আগেই বলেছিলাম এই অভ্যর্থনার মূল চরিত্র হতে পারি আমি। এখানের মালিক ও আমি। যারা বের হয়ে যেতে হবে তারা তোমরা। তোমাদের
উঠে! বিশ্বাস করো, এখনো উঠো, না হলে আমি তোমাদেরকে কয়লা খনিতে পাঠাবো। তোমাদের সারা জীবন কোনো দিনের আলো দেখতে পাবে না। শর্মিষ্ঠা দাস, এই নাটক শেষ করা উচিত। এটা সেনাপতির সাথে আমার বিয়ের নিবন্ধন। আমার বিয়ের নিবন্ধন তোমার কাছে কেন? আমি সেন পরিবারের দ্বিতীয় স্ত্রী। আমাকে ছেড়ে দাও। রবীন্দ্রনাথ সেনের ভয় কর, তোমার চামড়া খুলে ফেলবে। তুমি ভাবো আমার বাবা এসে তোমাকে সাহায্য করবে? একজন চতুরন্ত্রী। আজ তোমাকে যা দিয়েছিলাম সুদে আসলে পুরোপুরি ফেরত দেবে। এই প্রথম চাঁদা তোমার ঈর্ষার জন্য। আমার সৌন্দর্য নষ্ট করে দ্বিতীয় চাঁদা তোমার জন্য। মায়ের দেওয়া প্রতীক ধ্বংস করার জন্য। তোমার চরিত্র অত্যন্ত কুৎসিত। দিদি, এই তৃতীয় চাঁদা তোমার জন্য, কারণ তুমি মিথ্যা বিরোধ সৃষ্টি করেছো, সেন পরিবারের ঝামেলা সৃষ্টি করেছো, পরিবারের শান্তি নষ্ট করেছো। রবীন্দ্রনাথ সেনে জানলে তোমার এই অহংকার তিনি তোমাকে ছেড়ে দেবেন না। হ্যাঁ দিদি, আমি রবীন্দ্রনাথ সেনকে বার করে আসব। তোমার মৃত্যু নিশ্চিত। সেনাপতি, একটু ভিতরে। সেনাপতি তাড়াতাড়ি নিচে যান, মেইন হলে ঝামেলা হচ্ছে। তিনি হাত প্রয়োগ করলেন, দ্বিতীয় স্ত্রীকে মারলেন। সেনাপতি তাড়াতাড়ি নিচে যান, দ্বিতীয় স্ত্রীর প্রতিশোধ করুন। কি? কেউ এখানে ঝামেলা করছে? আমি দেখতে চাই কে এত সাহসী। যাও। কে আমার মেয়ের অভ্যর্থনায় কার্যকাঠিন্য করছে? সেনাপতি, আপনি শেষে এসেছেন। এই বাজে, সে আমাকে বিরক্ত করে। বাবা এসেছেন সময় মতো। আজ আমি বাবাকে নিজের চোখে দেখাবো শর্মিষ্ঠার প্রকৃতিকে। সেনাপতি, আমাদের সেন পরিবারের তনুজা পোশাকের দোকানে এই বাজে সে প্রিয়াঙ্কার জন্য আমার উপহারটা ছিনিয়ে নিয়েছিল এবং আমার মুখে হাতও মারলো। এই পিছনের দৃশ্য কেন এত পরিচিত লাগছে? এমন কিছু হয়েছিল? দেখুন আমার মুখ, সে আমার মুখে মারলো, মারলো। তোমার বিশাল সাহস! তুমি জানো না শর্মিষ্ঠার মুখের মূল্য কত? তার ওপর হাত রেখো। মরতে চাচ্ছ? সেনাপতি, এই মহিলাটি বেহায়া, আপনি তাকে শাস্তি দিন। দিদি, প্রতিশোধ করুন। দিদার স্বামী, এই মহিলাটি অজয় ঘোষকে প্রলোভন করছিল। তাকে রক্ষা করার জন্য অজয় ঘোষ আমার বাহু ভেঙে দিয়েছিল। দিদার স্বামী, আপনি আমার পক্ষে বিচার করুন। এটা অসম্ভব। অজয় ঘোষ এমন লোক নয়। সেনাপতি এখানে তার সামনে মিথ্যা কথা তো বলছেন। তিনি কে জানেন? তিনি সেন পরিবারের। তোমরা জানো কে? এটা সেন পরিবারের। শান্ত, তাদের শেষ করার দিন। কি? তুমি আগে তো বেশ অহংকারী ছিলে, কেন সেনাপতি আসলে তুমি বোবা হয়ে গেলে? সেনাপতি মহাশয়, আসলে আমি আগেই তার সাথে পরিচিত ছিলাম। শুধুমাত্র সেই সময় তিনি এখনের মতোই অহংকারী ছিলেন। তখনই আমি তাকে শিক্ষা দিতে বাধ্য করলাম। কিন্তু পরে আমার হৃদয় আবার মলিন হলো, তাই তাকে ছেড়ে দিলাম। কিন্তু কেউ ভেবেছিল না যে এখন তিনি আবার বিদায় নিতে এসেছেন এবং প্রিয়াঙ্কার স্বাগতের অনুষ্ঠানে ঝামেলা করছেন। হ্যাঁ সেনাপতি মহাশয়, তখনের পরিস্থিতিতে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে কৃতজ্ঞতা জানে না, শুনতে চাইল না, এমনকি মারল। এটা তো সীমাহীন অদম্যতা। দ্বিতীয় স্ত্রী মহাশয় এত উত্তেজিত হয়েছিলেন তার কারণ বোঝা গেল। কেউ যদি এমন একটি অযুক্ত মানুষের মুখোমুখি হয়, সে কেউই ক্রুদ্ধ হয়। তাকে শাস্তি দিতে হবে। তুমি কি হাসতে পারো? তুমি কি সেনাপতি মহাশয়কে সম্মান করছো? সেনাপতি মহাশয়, আমাদেরকে অবশ্যই তাকে শিক্ষা দিতে হবে। তুমি কি হাসছো? একদমই। আমি তোমাদের হাসি হাসি এই সকল কলাকারকে, তাদের কথা শুনলে কি মজার নয়? বাবা। কি? বাবা।
এটা কি কি হচ্ছে? তুমি কি ভালো আছো? বাবা, তারা সবাই বলে আমি আপনার মেয়ে নই। হ্যাঁ, তাহলে সে সত্যি প্রিয়াঙ্কা সেন। তো তো তার আগে যা যা বলেছিল সব সত্যি ছিল? সেনাপতি, আমার আর প্রিয়াঙ্কার কিছু ভুল বোঝার ব্যাপার, কিছুক্ষণে ঠিক হয়ে যাবে। ভুল বোঝা? কি ভুল বোঝা? আমি তোমাকে প্রথম দেখার পরেই বলেছিলাম আমি রবীন্দ্রনাথ সেনের মেয়ে প্রিয়াঙ্কা সেন। শর্মিষ্ঠা দাস, এখন তুমি আমার বাবার কাছে বলতে পারো তুমি আমার সাথে কি কি করেছো? আমি কি? তুমি কি করেছো? তোমার মুখে কিছু বলার মতো নেই। সেনাপতি, তিনি না বললে আমি বলবো। তিনি মিসেসকে অপমান করছেন। এছাড়াও আপনার দ্বিতীয় স্ত্রী হিসেবে ক্ষমতা দুর্ব্যবহার করছেন। এছাড়াও অন্যদেরকে প্রলোভন করে মিসেসকে কুপ্রশ্রয় করছেন। কি? শর্মিষ্ঠা দাস, তুমি আমার কাছে হারানো পাখির মতো মৃদু ও শান্ত চেহারা রাখো, পিছনে তুমি এত করছো আমার মেয়ের সাথে। সেনাপতি, আমি সত্যিই জানতাম না তিনি আপনার মেয়ে। সেনাপতি, আমাকে ব্যাখ্যা করতে দিন, আমাকে ব্যাখ্যা করতে দিন। সেনাপতি, আমার মালিকা স্বাভাবিকভাবে কেমন লোক আপনি সবচেয়ে ভালো জানেন। আমরা আমরা সত্যি জানতাম না, সত্যি জানতাম না। এছাড়া আপনি তো বলেন যে অজ্ঞের কোনো দোষ নেই। হ্যাঁ জামাইদার, আমার বোন তো আপনি পুরো শহরে খুঁজে পাওয়ার পরেই বিয়ে করেছেন। আর সেন পরিবারের বড় কন্যার কথা, তাহার কারণ তো বিয়ে করে বাইরে যাবে। এত বিব্রত করবেন না। হ্যাঁ সেনাপতি, সবাই এক পরিবার, এত বাজে করার দরকার নেই। হ্যাঁ, পরিবারের শান্তিতেই সকাল। কেউ কিছু জানতো না, তাই ভুল বোঝা হলো। প্রিয়াঙ্কা, তুমিও সেনাপতিকে বোঝাই তাকে এত রাগানো না করো। শেষ। প্রিয়াঙ্কা সেন আমার মেয়ে। সেন পরিবারের বাইরের লোক তিনি কখনো হবে না। শুধুমাত্র তিনি এবং আমি এক পরিবার। প্রিয়াঙ্কা ছোট থেকেই মায়ের কাছে বঞ্চিত। কেউ তাকে লক্ষ্য করেনি। শরীর দুর্বল। বিদেশে ৮ বছর অসুস্থতার চিকিৎসা একেবারে ফিরল। আমি তাকে দেখে ব্যাকুল হয়ে থাকি। তার সাথে কি করার সাহস করলে? তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকের ব্যাপারে আমি রবীন্দ্রনাথ সেন কখনোই এটা সহ্য করব না। তুই আমার মেয়ের সাথে কি করলে? মরতে চাও? সেনাপতি, এটা ভুল বোঝার কারণে, আমাকে ব্যাখ্যা করতে দিন। কিছুতেই তাকে জানানো যাবে না প্রিয়াঙ্কার মুখের দাগটা আমার কারণে। আমাকে কেবলমাত্র অস্বীকার করতে হবে প্রিয়াঙ্কার পরিচয় এই মুখের কারণে, এবং কিছুটা দুঃখ প্রকাশ করে হতে পারে তার হৃদয় লীন হয়ে যায়। সেনাপতি, আমি সত্যিই জানতাম না প্রিয়াঙ্কা আপনার মেয়ে। এমনকি 100 বার সাহস দেওয়া হলেও আমি সাহস করতে পারতাম না। হ্যাঁ সেনাপতি, আমরা সত্যিই জানতাম না। হ্যাঁ জামাই, বড় কন্যা সেন বিদেশ থেকে ফিরে এসেছেন, তাই তাকে চিনি না, স্বাভাবিক। দূরে যাও। তাহলে তোমার মতো করে যদি চিনা না, তাহলে হত্যা আগুনও অপরাধ নয়? সেনাপতি, তারও কিছুটা ভুল ছিল। তিনি আসেই আমাকে বকলে দিলেন। মাথায় এলো তিনি ঝামেলা করার জন্য এসেছেন, তাই আমি তাকে বের করতে চাইলাম আপনার মর্যাদা নষ্ট হবার ভয়ে। হ্যাঁ সেনাপতি, আমরা সত্যি তিনি আপনার মেয়ে এটা জানতাম না। আমরা সব কিছু আপনার ভালোর জন্য করেছিলাম। তুই বারবার বলছিলি আমার মেয়েকে চিনি না, তাহলে এই জমির দলিল কি ব্যাপার?
তাহলে এই জমির দলিল এটা কি ব্যাপার? সেনাপতি, আপনি শুধু বাগানটা আমার দেখাশোনার জন্য দিয়েছিলেন। আপনি আমাকে বলেননি যে দলিলটি প্রিয়াঙ্কাকে দিয়েছেন। হ্যাঁ জামাইদার, দলিল এত গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যদি কারো কাছে দেন তাহলে আমার বোনকে বললে ভালো হতো। হ্যাঁ সেনাপতি, তাই তাই আমরা ভেবেছিলাম এই এই দলিলটি জাল। আমরা আমরা সত্যি সেন পরিবারের ভালোর জন্যই চিন্তা করছিলাম। হ্যাঁ জামাইদার, দলিল এত গুরুত্বপূর্ণ জিনিস কিভাবে ব্যক্তি নিজের কাছে রাখতে পারে, তাই আমাদের বিশ্বাস না করা স্বাভাবিক। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের দুজন জানেন না হলেও চলে। শর্মিষ্ঠা দাস, তুমি কি বলতে পারো? তুমি জানো না? কি সেনাপতি, আপনার স্বাক্ষর কি বিশেষ? তো অবশ্যই, আমি এত বদ্ধু এর কিছু বুঝি না, একদম শিক্ষিতদের ব্যাপার। তোমাকে বলতে চাই, এটা প্রিয়াঙ্কা ছোটবেলায় আমার জন্য ডিজাইন করেছিল, পৃথিবীতে একমাত্র। সত্যি প্রিয়াঙ্কা তো অসাধারণ। তো অবশ্যই, তাহলে তার ফিরে আমারও একটা ডিজাইন করবেন। প্রিয়াঙ্কা ভালো মানুষ, যদি তুমি তাকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে সে তোমাকে সাহায্য করবে। স্বাক্ষরের ডিজাইনের অর্থ শুধুমাত্র তুমি ও প্রিয়াঙ্কাই জানো। তুমি এখনো কি ভান করছো? এখনো কি ভান করছো? দেখতে পারিনি, দেখতে পারিনি। মিথ্যা! সেনাপতি, তিনি ইচ্ছাকৃতভাবে ছিঁড়েছিলেন। এছাড়া তিনি প্রিয়াঙ্কাকে সামনে মিথ্যা দোষ দিয়েছিলেন। বলেছিলেন যে তিনি আমার প্রেমিকা। তুমি প্রিয়াঙ্কাকে মিথ্যা দোষ দিতে সাহস করলে? দেখি তোমার জীবনের শেষ। সেনাপতি মহাশয়, শুনুন আমার ব্যাখ্যা। সেই দিন আমি পোশাক কিনতে গিয়েছিলাম। আমি আমি দেখলাম তারা পরেছিল আমার জন্য বুক করা গাউনটি। তখনই আমার ধারণা হলো অজয় ঘোষ ও প্রিয়াঙ্কা একসাথে ছিলেন। কখনোই তোমার জন্য পোশাক বুক করেছি? আমি প্রিয়াঙ্কার জন্য বুক করেছিলাম, যেহেতু সে সারা ফিরে এসেছিল। কিভাবে? এই গাউনটি আপনি আমার জন্য বুক করেননি? প্রিয়াঙ্কার পার্টিতে যাওয়ার জন্যে না? তিনি সেনাপতির বাড়ির দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিয়ে অত্যাচার করছিলেন। এছাড়া তিনি প্রিয়াঙ্কার পোশাক সামনে ছিঁড়েছিলেন। কিছু ভাগ্যের মতো প্রিয়াঙ্কা নিজের সৈন্যদের সাথে ছিলেন, তাই তারা তাকে ক্ষতি করতে পারেন। অজয় ঘোষ যা বলেছেন সেটা সত্য? না না, আবার ব্যাখ্যা শুনুন। জামাইদের, আপনি বিশ্বাস করবেন না বাইরের লোকের কথায়। আমার বোনই আপনার সাথে জীবনযাত্রা করছে। স্বীকার করছেন না? কিছু নয়, আমাদের সাক্ষী আছে। কেউ আসুন, সাক্ষীকে এখানে নিয়ে আসুন। মহাশয় মাফ করুন। মহাশয় সেদিন তনুজা দোকানে বড় কন্যাকে আঘাত করেছিলাম, কিন্তু বাধ্য হয়ে করেছিলাম। স্পষ্ট করো, কে তোমাকে বাধ্য করলো? কি করতে বাধ্য করলো? দ্বিতীয় স্ত্রী। সেদিন মালতী দেবী দোকানে ছিলেন, কাস্টমার পোশাক পরছিলেন। দ্বিতীয় স্ত্রী তার স্থানের ব্যবহার করে বাধ্য করে সেই পোশাকটা কিনতে চাইলেন। এছাড়াও সে আমাকেও সহকর্মীদেরকে বাধ্য করে বড় কন্যার পোশাক খুলতে। মহাশয়, আমি সত্যি বাধ্য হয়ে করেছিলাম, দয়া করে আমাকে মাফ করুন। হ্যাঁ, এই শর্মিষ্ঠা দাস এত সাহসী কারণ সে সেনাপতির দ্বিতীয় স্ত্রী এরকম কাজ করলো। পূর্বে তার মাঝে মাঝে মৃদু ব্যক্তিত্বের কথা শোনা যেত, এখন থেকে বোঝা যাচ্ছে সবই ছিল ফাঁদ। শর্মিষ্ঠা দাস, তোমার আর কি বক্তব্য? সেনাপতি, আমি ভুল করেছিলাম। আমি সত্যিই ভুল করেছিলাম। আমি সত্যিই বুঝেছি, সত্যিই ভুল করেছিলাম। একবার দয়া করুন, আমি সত্যিই জানতাম না তিনি আপনার মেয়ে। এটা শুধুমাত্র কারণই আপনাকে ভালোবাসি, তাই মাঝে মাঝে চোখ মোড়ানো। ভালোবাসা মানে আমার মেয়েকে আঘাত করা? প্রিয়াঙ্কা সেন আমার একমাত্র মেয়ে, কাবেরীর আমার শেষ বাকি স্মৃতি।
তোমরা কি সাহস করে আমার মেয়েকে অপমান করলে? শর্মিষ্ঠা দাস, তোমাকে সারা জীবন তার জুতা ধোয়ারও পাত্র নয়, মরো। মরো! বাবা! প্রিয়াঙ্কা, তারা তোমাকে এত অত্যাচার করলো, তোমার প্রতিশোধ নেওয়া ভালো নয় কি? বাবা, এই মতো লোকের জন্য আপনার হাত ময়লা করার দরকার নেই। এই মতো অত্যাচারী লোকে কানুনের কারাগারেই শাস্তি পেতে হবে। জেলখানায় জীবনভর পশ্চাৎপত্তি করবে। আমি জেলে যাব না, আমি জেলে যাব না, না জেলে যাব না। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, আমি সত্যি তোদের ক্ষতি করতে চাইনি। আমাকে জেলে না পাঠিয়ে দয়া করে না করো। তোমার মেমোরি খারাপ হয়ে গেছে কি? আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই তোমাকে ও তোমার সেবিকাকে বলেছিলাম, যদি বাবা জানতে পারেন তাহলে তিনি তোমাদের কোনো মাফ করবেন না। অজয়, এদের সবকিছু টেনে নিয়ে যাও। হ্যাঁ। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, তুমি বললে আমি সহযোগী, তাহলে সেনাপতি তিনি কি? তুমি কি বক্তব্য করছো? অজয়, বাবাকে নিয়ে যাও। হ্যাঁ, মালতী ঠিক বলল। প্রিয়াঙ্কাকে কুপ্রশ্রয় করেছিল শুধুমাত্র আমরা দুজন নয়। প্রিয়াঙ্কাকে মেরে ফেলা আসল লোক এখানেই। রবীন্দ্রনাথ সেন, অপরাধের মাপে তুমি আমাদের চেয়ে বেশি দোষী। কি বোঝাচ্ছ? স্পষ্ট করো। কি বোঝাচ্ছ? স্পষ্ট করো। কি বোঝাচ্ছ? কি? প্রিয়াঙ্কাকে মেরেছ? প্রিয়াঙ্কা এখানেই ঠিক আছে না? বাবা, আপনার স্বাস্থ্য ভালো নেই, ক্রোধ করবেন না। একটু আগে শর্মিষ্ঠা দাস বাজে কথা বলছিল, আপনি তার কথা শুনবেন না। অজয় ঘোষ বাবাকে বিশ্রামের জন্য নিয়ে যান। প্রিয়াঙ্কা, যাই হোক, আমার আর মালতী শেষ, তাহলে একসাথে ধ্বংস। রবীন্দ্রনাথ সেনে, তুমি কি মনে করো শেষবার তুমি বন্দীদের মোকাবেলা করে ফিরে এলে? তুমি ছোট বাগানে আমাদের দেখেছিলে কি করছিলাম? তুমি কি স্যাকের ভেতরের ছোট মেয়েটার কথা মনে করো? সে ছিল তোমার প্রিয়তম কন্যা প্রিয়াঙ্কা সেনে। সেনাপতি, তুমি স্যাকটা বলছো? স্যাকের ভেতরের মেয়েটা প্রিয়াঙ্কা? তখন সে এত বেচারা কান্না করছে গো, চিৎকার করছে গো, বাবা বাঁচাও। আর তুমি শুধু তাকে মারলে না, তুমি নিজের হাতে তার উপর গুলি চালিয়েছিল। যদি না আমি প্রিয়াঙ্কা, আমি এই বাজে মেয়েকে ঘৃণা করি, আমি তাকে ময়লা নালায় ফেলে দিলাম, তার মতো হলো। তুমি ভেবেছো এখনো তুমি দেখতে পাবে তোমার প্রিয় কন্যাকে? মুখ বন্ধ করো, বাবাকে দ্রুত নিয়ে যান। প্রিয়াঙ্কা, তার বক্তব্য সত্য? তোমাকে জানাও, তার আগের বক্তব্য সব সত্য? এটা সব সত্য? এটা সব সত্য? তোমাকে বলো। তোমাকে দ্রুত বলো, তিনি যা বললেন সত্য?
সত্য কি? বাবা সেনাপতি শুধু ময়লা করলে নয়, আমার প্রিয়তমার কক্ষ এবং সেনাপতিকে প্রতারণা করলে। আজ সেনাপতি তোমাকে একটু শিক্ষা দেবেন। তোমাকে এই অজ্ঞানী এখনো সেনাপতিকে প্রতারণা করলে। আজ সেনাপতি তোমাকে শিক্ষা দেবেন। সেন পরিবারকে অপমান করার পরিণতি। মরতে চাও? বাবা, এটা সব বাবার ভুল। বাবা, আমি চাইতাম তোমাকে রক্ষা করব, কিন্তু ভেবে নাই শেষ পর্যন্ত তোমাকে সবচেয়ে বেশি আঘাত করবে আমি নিজেই। বাবা, মা, আমার মা নেই, আমার মা নেই। আমি আর তোমাকে ছেড়ে যেতে পারবো না। এটা সব বাবার ভুল। বাবা, বাবা অন্ধ। এটা সব আপনার ভুল নয়। আপনি কিছুই জানেননি। এটা সব শর্মিষ্ঠার কারণ। তিনি ছোট করেছিলেন। সে ইচ্ছাকৃতভাবে আপনার কাছে আমার পরিচয় গোপন রেখেছিল। সে ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করেছিল আপনাকে আমার প্রতি ভুল ধারণা দিতে। শর্মিষ্ঠা, এরকম লড়াই করার দরকার নেই। আমি নিশ্চিতভাবে তোমাকে তোমার প্রাপ্য শাস্তি দেব। এদের দুজনকে নিয়ে যান, পূর্বনগরের জেলে বন্দি করুন, কঠোর নজরদারি করুন। আমি সেই জায়গায় যেতে চাই না। থামুন, তোমাকে যেতে দিয়েছি। বড় কন্যা, আপনার আর কিছু নির্দেশ? যদি আমার স্মৃতি ভুল না হয়, আজ তুমি আমার উপর হাত বাড়ানোর চেষ্টা করছিল। আমি আপনার মর্যাদা বুঝতে পারিনি। আমি অন্ধ ছিলাম। এটা এটা অত্যন্ত অত্যাচার। বিরক্ত। তোমার বোন শর্মিষ্ঠা দাস তোমাকে দাস পরিবার থেকে বেশ টাকা নিয়েছিল, হ্যাঁ? হ্যাঁ, আমি এখনই টাকা সংগ্রহ করতে যাব। সেন পরিবার থেকে নেওয়া টাকা সব ফেরত দেব। তাহলে দ্রুত টাকা সংগ্রহ করতে যাও। আর চালাকি করলে তাহলে তোমার ভালো হবে না। অজয় ঘোষ, ডাক্তার ডাকুন। রোকন, আমার শরীর, আমি জানি, পুরানো ব্যাধি বেশি। আমি আর টিকতে পারছি না। যুদ্ধও করব না। তুমি আমার সাথে 10 বছরের মতো মৃত্যুর কগারে লড়াই করেছ। আজ এই প্রশাসকের আদেশ আমি তোমাকে দিচ্ছি। তুমি স্বাক্ষর করো দক্ষিণ নগরের প্রশাসকের পদে। সেনাপতি, আমার অভিজ্ঞতা কম। তুমি কেন বিরক্ত করছো? তোমার দক্ষতা নিশ্চিতভাবে স্থিতিশীল লাগবে দক্ষিণ নগরের। নাও। অজয় ঘোষ, পিতা আপনাকে বিশ্বাস করেন, তাহলে নিন। বড় কন্যা, দুর্ঘটনা, কিছু হয়েছে? আমি তাদেরকে ঠিক প্রবেশদ্বারে নিয়ে গিয়েছিলাম। তখন মালতী দাস হঠাৎ জীবন্ত প্রাণে লড়াই করল। তিনি বাধা ভেঙে রাস্তার মাঝে ছুটে গেলেন। তখনই একটি গাড়ি আসছিল। কিছু করতে পারলাম না। তারপর লেগে পড়ল। মাফ করো, সবই আমার ভুল। যদি প্রথম থেকে এত কঠোর না হইতাম, তাকে কুপ্রশ্রয় না করতাম, তাহলে তুমি মারা যেতে না। কিছু বলো, তুমি মারা যেতে না। আমি তোমার কাছে দুঃখিত। সবই আমার ভুল।
আমি তোমাকে মারিয়েছি, আমি তোমাকে মারিয়েছি। মালতীর মৃতদেহটা নিয়ে যান, একটি জায়গা খুঁজুন, সুন্দরভাবে দাফন করুন। শর্মিষ্ঠার ব্যাপারে তাকে জেলে পাঠান, জেলের মধ্যে তাকে জীবনভর প্রকাশ্য করতে দিন। হ্যাঁ, মাফ করো, মাফ করো। বাবা, আপনার এখানে লুকিয়ে থাকার দরকার নেই। অতীতের জন্য নিজেকে দোষারোপ করছেন। প্রিয়াঙ্কা, হ্যাঁ, তোমাকে কষ্ট দিয়েছি। অতীতের ব্যাপারগুলো বাস্তবায়িত। দেখুন, আমার মুখ এটা ঠিক হয়ে গেছে না, এটা ঠিক হয়ে গেছে না। মা একইভাবে রাখতে চান না। প্রিয়াঙ্কা, বাবা, তোমাকে কৌশল শেখাবো। সত্যি? এভাবে তোমাকে ভয় পাবে না, কোনো খারাপ লোকের সাথে তাদের কুপ্রশ্রয় পাবে। চলো।